জায়গা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তের এক অচেনা গ্রাম। গ্রামটার নাম কেউ ঠিক করে বলতে পারে না। কেউ বলে শালডিহি, কেউ বলে কালিডাঙ্গা, কিন্তু সবাই এক নামে চেনে, ডাইনির গ্রাম। এক নিষেধের রাস্তা, শালবনের ভিতর দিয়ে একটা কাঁচা রাস্তা গেছে। দিনে লোক চলে, কিন্তু সূর্য ডোবার পর কেউ ওই রাস্তায় পা দেয় না, কারণ সন্ধ্যার পর গাছের পাতায় ফিসফাস শোনা যায়। হঠাৎ কেউ নাম ধরে ডাকে, আর মাঝে মাঝে হাসির শব্দ। বুড়োরা বলে ওটা মানুষের হাসি না। আমি তখন কলেজে পড়ি। বন্ধুরা মিলে ঠিক করলাম ভয় দেখেই যাব। আমরা ছিলাম 5 জন। 1 আমি অয়ন, 2 রাহুল সবকিছুকে মজা ভাবে, 3 সঞ্জয় যুক্তিবাদী, 4 পিন্টু ভয় পায় তবু আসে, 5 আর মিতা। মিতা ছিল আলাদা। ওর চোখে সবসময় একটা অদ্ভুত স্থিরতা। গ্রামে ঢোকার সময় এক বৃদ্ধা আমাদের দেখে বলেছিল, মেয়েটাকে ফিরিয়ে নে, ওকে ওরা চিনে ফেলবে। আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম। 3 প্রথম অস্বস্তি। গ্রামে ঢুকতেই লক্ষ্য করলাম কোনো কুকুর নেই, কোনো পাখির ডাক নেই। ঘরের দরজাগুলো ভেতর থেকে বন্ধ। একটা বাড়িতে জল চাইলে এক লোক ফিসফিস করে বলল, রাত নামার আগেই চলে যাও, আজ অমাবস্যা। রাহুল হাসল, ডাইনি বেরোবে নাকি? লোকটা সোজা আমাদের চোখে তাকিয়ে বলল, বেরোয় না, ডাকে। সন্ধ্যা নামল। শালবন থেকে হাওয়া এলো। হাওয়ার সঙ্গে এলো পচা ফুলের গন্ধ। হঠাৎ মিতা থমকে দাঁড়াল। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? মিতা বলল ধীরে, ওরা আমার নাম জানে। আমরা ভাবলাম মজা করছে। ঠিক তখনই শালবনের ভেতর থেকে একটা মেয়েলি কণ্ঠ, মিতা, আয় না, অনেক দিন পরে এসেছিস। পিন্টু চিৎকার করে উঠল, ওটা কে? কিন্তু আশ্চর্য ব্যাপার, শব্দটা শুধু আমরা শুনছিলাম না। মিতা একদম শান্ত। ও বলল, এই ডাকটা আমি ছোটবেলা থেকে শুনছি। প্রথম নিয়ম ভাঙা। গ্রামের একটা পরিত্যক্ত স্কুলে রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম। বুড়োরা মানা করেছিল। স্কুলের দেওয়ালে আঁকা ছিল উল্টো পা, কালো চুল, আর একটা বাক্য, মাকে ডাক দিস না। রাত 12টা নাগাদ। জানালায় টোকা, ছাদের উপর হাঁটার শব্দ, আর দূর থেকে ঢোলের মতো আওয়াজ। সঞ্জয় বলল, গ্রাম্য উৎসব হবে। ঠিক তখনই মিতা উঠে দাঁড়িয়ে বলল, আজ ওরা আমাকে নিতে এসেছে। আমি জানালা খুলে তাকালাম। চাঁদের আলোয় দেখলাম একটা নারী ছায়া। চুল মাটিতে ছুঁয়ে গেছে, পা দুটো পেছনের দিকে বাঁকানো। সে হাসছিল, কিন্তু মুখটা ছিল একদম ফাঁকা। আর তার গলা, মা ফিরে এসেছে মিতা। মিতা এগোতে থাকল। আমি ওর হাত ধরলাম। হাতটা বরফের মতো ঠান্ডা। মিতা ফিসফিস করে বলল, আমাকে ছেড়ে দাও, আমি ওদেরই মেয়ে। ঠিক তখনই স্কুলের দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। রাত 12টা 17 মিনিট। স্কুল ঘরের দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভেতরের বাতাস বদলে গেল। আগে যেখানে ধুলো আর পুরনো বইয়ের গন্ধ ছিল, এখন সেখানে পোড়া চুল আর কাঁচা মাটির গন্ধ। রাহুল দরজার দিকে দৌড়াল, ধাক্কা দিল। দরজা নড়ল না। তারপর হঠাৎ দরজার ওপার থেকে একটা গলা, খুলিস না, খুললে ও ঢুকে পড়বে। এই গলাটা গ্রামের লোকটার না, এই গলা আমাদেরই মধ্যে কারো। মিতা তখন জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে। ওর চোখ দুটো আর আগের মতো ছিল না। চোখের সাদা অংশ কালচে, মাঝখানে মণিটা যেন ডুবে যাচ্ছে। আমি বললাম, মিতা, আমার দিকে তাকাও। ও ধীরে মুখ ঘোরাল, হাসল,
কিন্তু সেই হাসিতে একটা বুড়ির ক্লান্তি ছিল। ও বলল, তোমরা জানো না আমি কিভাবে জন্মেছিলাম। 1992 আগুনের রাত। মিতার গলা বদলে গেল। ও যেন নিজের কথা না বলে কারো স্মৃতি পড়ছিল। গ্রামে তখন খরা, ফসল হয়নি, বাচ্চারা মরছিল। লোকেরা কাউকে দোষ দিতে চাইছিল। তারা পেল একজন বিধবা মেয়েকে, নাম কমলা। কমলা একা থাকত শালবনের ধারে। চুল বড়, চোখ বড়, কথা কম বলতো। লোকেরা বলতো ওর চোখে নজর আছে। একদিন এক বাচ্চা মারা গেল, তারপর আরেকটা, তারপর কমলাকে বেঁধে আনা হলো। বিচার, কোনো আদালতও ছিল না। গ্রামের মাঝখানে শাল গাছের নিচে লোক জড়ো হল। এক পুরোহিত বলল, যদি ডাইনি হয় আগুনে পুড়বে না। কমলা কাঁদছিল না, সে শুধু বলেছিল, আমি অন্তঃসত্ত্বা। লোকেরা হাসল। আগুন ধরানো হল। শাল পাতা, খড়, শুকনো কাঠ। আগুন জ্বলার আগে কমলা চিৎকার করে বলেছিল, আমার মেয়েটা জন্ম নেবে, আর তোমরা সবাই ওকে ডাকবে। আগুন জ্বলল, চামড়া পুড়ল, কিন্তু লোকেরা একটা জিনিস দেখল, কমলার পেট নড়ছে। আগুন নিভে যাওয়ার পর শালগাছের নিচে পাওয়া গেল একটা জ্যান্ত বাচ্চা, কিন্তু বাচ্চাটার নাভির দড়ি ছেঁড়া, চোখ খোলা, আর মুখে হাসি। এক বৃদ্ধা বাচ্চাটাকে তুলে নিয়েছিল। সে বলেছিল, ওকে মানুষ করব। কিন্তু 3 মাসের মধ্যে গ্রামে 5টা গরু মরল, 2টো লোক পাগল হল, আর সেই বৃদ্ধা গলায় দড়ি দিল। লোকেরা বাচ্চাটাকে শালবনের ভেতরে ফেলে এলো। মিতা থামে। মিতা কথা থামালে। ঘরের মধ্যে নীরবতা। পিন্টু কাঁপছিল। আমি জিজ্ঞেস করলাম, এই গল্প তুমি জানলে কিভাবে? মিতা মাথা তুলল। তার গলা আবার বদলে গেল, গভীর, ভানা। কারণ আমি ওই বাচ্চা। ঠিক তখনই জানালার বাইরে একটা হাত কাছে ঠুকুল। টক টক টক। আর সেই মেয়েলি কণ্ঠ, মা এসেছি মিতা, দরজা খোল। মিতার চোখ দিয়ে কালো পানি গড়িয়ে পড়তে লাগল। জানালার ওপারে মা। টক টক টক। কাঁচের ওপারে হাতটা আবার পড়ল। হাতটা মানুষের মতোই, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, নখগুলো কালো, বাঁকা। আমি স্পষ্ট দেখলাম নখের ডগায় রক্ত জমে আছে। মিতার চোখ তখন জানালার দিকে স্থির। সে ফিসফিস করে বলল, ও আমাকে নিতে আসেনি, ও আমাকে জাগাতে এসেছে। হঠাৎ সঞ্জয় চিৎকার করে উঠল, মেঝে দেখ। স্কুল ঘরের ধুলোমাখা মেঝেতে নিজে নিজে ফুটে উঠছিল একটা গোল চক্র, তার ভেতরে উল্টো চিহ্ন আর চারপাশে অদ্ভুত আঁকাবাঁকা লেখা। মিতা নিচু হয়ে বসল। ও বলল, এটা চুক্তির চিহ্ন। আমি চিৎকার করে বললাম, কিসের চুক্তি? মিতা আমার দিকে তাকিয়ে হাসল, রক্তের। ঠিক তখনই দরজার বাইরে থেকে ধাক্কার শব্দ। বুম বুম। কাঠ কাঁপছে। পিন্টু কান্না শুরু করে দিল, আমরা মরব, আমরা মরব। মিতা ধীরে দাঁড়িয়ে পিন্টুর দিকে এগোল। আমি বাধা দিতে গেলাম। মিতা বলল, এক ফোঁটা রক্ত না দিলে দরজা ভাঙবে, আর ঢুকলে কেউ বাঁচবে না। পিন্টু কাঁপতে কাঁপতে বলল, নাও নাও, যা চাও নাও। মিতা পকেট থেকে একটা ছোট ভাঙা লোহার ব্লেড বের করল। আমি চিৎকার করলাম, না। কিন্তু দেরি হয়ে গেছে। পিন্টুর হাত থেকে এক ফোঁটা রক্ত চক্রের মাঝখানে পড়ল। মেঝের চিহ্ন জ্বলতে শুরু করল। স্কুল ঘরের দেয়াল ধীরে ধীরে ম্লান হয়ে গেল। আমাদের চারপাশ বদলে গেল। আমরা দাঁড়িয়ে আছি
শালবনের ভেতরে চারদিক অন্ধকার, গাছের ফাঁকে ফাঁকে ঝুলছে লম্বা কালো চুল। মাটির মাঝখানে একটা পুরনো কবর, কবরের মাথায় শালগাছ। মিতা বলল, এটাই আমার মায়ের শরীর। কবরের মাটি নিজে নিজে নড়তে লাগল। ভেতর থেকে একটা গলা, মেয়েকে ফিরিয়ে দে, আর তোদের একজনকে নে। রাহুল চিৎকার করল, মানে? মিতা শান্ত গলায় বলল, প্রতি 12 বছর পর একজন দিতে হয়, না দিলে গ্রাম পুড়ে যায়। আমি বললাম, এটা পাগলামি। মিতা আমার দিকে তাকিয়ে বলল, এটা বেঁচে থাকার নিয়ম। হঠাৎ কবরের ভেতর থেকে দুটো হাত বেরিয়ে এলো। হাতগুলো সোজা গিয়ে ধরল রাহুলকে। রাহুল চিৎকার করছিল, অয়ন বাঁচা। আমি দৌড়াতে চেয়েছিলাম, কিন্তু আমার পা নড়ছিল না। মিতা চোখ বন্ধ করল। কবরের ভেতর থেকে একটা ভয়ানক টান। 1 সেকেন্ড, তারপর নীরবতা। কবর বন্ধ হয়ে গেল। রাহুল নেই। চোখ খুলতেই আমরা আবার স্কুল ঘরে। মেঝেতে শুধু একটা কালো দাগ। পিন্টু অজ্ঞান। সঞ্জয় বোবা হয়ে গেছে। মিতা জানালার দিকে তাকিয়ে বলল, চুক্তি পূর্ণ হল। জানালার বাইরে ওই নারী ছায়া দাঁড়িয়েছিল। সে হাসল আর বলল, আরো 12 বছর, তারপর আবার ডাকব। মিতা ধীরে ধীরে আমার দিকে ফিরল। শেষবারের মতো বলল, তুমি বাঁচবে, কিন্তু ভুলতে পারবে না। শালবনের নিচে সকালটা স্বাভাবিক ছিল না। ভোরের আলো স্কুল ঘরের ভাঙা জানালা দিয়ে ঢুকছিল। সবকিছু আগের মতোই, মেঝে, বেঞ্চ, বোর্ড। কিন্তু রাহুল নেই। কোনো রক্ত নেই, কোনো চিহ্ন নেই, যেন সে কখনো ছিলই না। পিন্টু ধীরে চোখ খুলল। চোখ খুলেই বলল, ও আমাকে স্বপ্নে ডাকছে। সঞ্জয় কিছু বলছিল না। সে একদৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে ফিসফিস করে বলল, আমার হাতে মাটি লেগে আছে, কিন্তু আমি কবর খুঁড়িনি। মিতার বদল। আমি মিতার দিকে তাকালাম। ও আগের মিতা নয়। চুল অনেক ঘন আর কালো, চোখের নিচে ছায়া, গলার স্বর ভারী। সবচেয়ে ভয়ানক ছিল ওর ছায়া। সূর্যের আলোয় মিতার ছায়া তার পায়ের সঙ্গে মিলছিল না। ছায়ার পা দুটো পেছনের দিকে বাঁকানো। আমি চুপ করে বললাম, তুমি ঠিক আছো? মিতা হালকা হাসল। ঠিক না হলেই আমি বাঁচতাম না। গ্রামে ফিরে আমরা সিদ্ধান্ত নিলাম, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। গ্রামে ঢুকতেই লোকজন আমাদের দেখে দরজা বন্ধ করতে লাগল। এক বুড়ো লোক চিৎকার করে উঠল, ও ফিরে এসেছে। এক মহিলা মাটিতে বসে কাঁদতে লাগল, এবার আমাদের বাচ্চাদের নেবে। আমি চেঁচিয়ে বললাম, কি বলছেন আপনারা? বুড়ো লোকটা কাঁপতে কাঁপতে বলল, ডাইনি যখন পূর্ণ হয়, তখন সে আর নিজের লোক চেনে না। প্রথম মৃত্যু ঠিক তখনই। গ্রামের শেষ প্রান্ত থেকে একটা আর্তচিৎকার। আমরা দৌড়ে গেলাম। একটা কাঁচা বাড়ির ভেতরে একটা ছোট ছেলে মাটিতে পড়ে আছে, চোখ খোলা, মুখ বিকৃত, কিন্তু শরীরে এক ফোঁটা রক্ত নেই। মা চিৎকার করে বলছিল, রাতে ও বলেছিল কেউ চুল ধরে ডাকছে। মিতার মুখ শক্ত হয়ে গেল। সে ফিসফিস করে বলল, আমি কিছু করিনি। কিন্তু তার ছায়া তখন দেয়ালে হাসছিল। শালবনের ডাক। সেদিন সন্ধ্যায় শালবন থেকে ঢোলের মতো শব্দ এলো, দুম দুম। মিতার শরীর কেঁপে উঠল। সে বলল, ওরা আমাকে ডাকছে। আমি না গেলে ওরা নিজেরাই নেবে। আমি বললাম, আমরা একসাথে যাব। মিতা আমার দিকে তাকিয়ে বলল, ভেতরে ঢুকলে সবাই ফিরতে পারে না।
পিন্টু হঠাৎ বলল, আমরা আগেই মরে গেছি, তাই না? কেউ উত্তর দিল না। শালবনের ভেতরে ঢুকতেই চারদিক নিস্তব্ধ। গাছের ডালে ডালে কালো সুতো বাঁধা, মাটিতে শুকনো রক্তের দাগ। হঠাৎ দেখলাম একটা শালগাছের নিচে অনেকগুলো নখ পোঁতা, মানুষের নখ। মিতা থেমে গেল। সে বলল, এখানেই শেষবার আমাকে মানুষ বানানো হয়েছিল। হঠাৎ গাছের ফাঁক থেকে একসাথে অনেকগুলো গলা। মেয়ে, মা ডেকেছে। সত্য প্রকাশ। অন্ধকারের ভেতর থেকে একজন বেরিয়ে এলো। সে নারী। চুল মাটিতে ছুঁয়েছে, চোখ নেই, শুধু কালো গর্ত। সে মিতার দিকে তাকিয়ে বলল, তুই এখন অর্ধেক। পুরো হতে হলে নিজের রক্ত দিতে হবে। আমি চিৎকার করলাম, না। মিতা ধীরে আমার দিকে তাকালো। তার চোখে তখন মানুষ আর ডাইনির মাঝখানের কষ্ট। সে বলল, যদি আমি না করি, গ্রামটা থাকবে না। মিতা নিজের হাত কাটল। রক্ত মাটিতে পড়ল, মাটি ফেটে যেতে লাগল। চারদিক থেকে হাসির শব্দ। শেষের আগে হঠাৎ মিতার শরীর কেঁপে উঠল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। সে চিৎকার করে বলল, অয়ন, যদি আমি বদলে যাই, আমাকে থামাস। তার চোখ সম্পূর্ণ কালো হয়ে গেল। শালবনের ভেতর একসাথে সবাই বলল, ডাইনি জন্ম নিচ্ছে। অমাবস্যার রাত। আকাশে চাঁদ নেই, তারা নেই। শালবনের ওপর যেন কালো চাদর টেনে দেওয়া হয়েছে। মিতা মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। ওর শরীর অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গেছে, চুল মাটি ছুঁয়ে যাচ্ছে। আমি সামনে দাঁড়িয়ে, পেছনে পিন্টু আর সঞ্জয়। কিন্তু আমি জানতাম, আমরা আর একই জায়গায় নেই। চারদিক থেকে গলা ভেসে এলো, শেষ রাত, শেষ রক্ত, শেষ সিদ্ধান্ত। ওই অন্ধ নারী সামনে এলো। কমলা। সে আমার দিকে তাকালো। তুই ওকে ভালোবাসিস? আমি চমকে উঠলাম। সে আবার বলল, ডাইনি কাউকে মারে না, ডাইনি শুধু ভারসাম্য রাখে। আমি চিৎকার করে বললাম, এটা ভারসাম্য নয়, এটা খুন। কমলা হেসে বলল, মানুষ যেটা বুঝতে চায় না, সেটাকেই খুন বলে। কমলা হাত তুলল। হঠাৎ শালবনের দৃশ্য বদলে গেল। আমি দেখলাম গ্রামের লোকেরা শিশুদের মারছে, দোষ চাপিয়ে। মেয়েদের পুড়িয়ে দিচ্ছে, লোভে, ভয়েতে, অজুহাতে খুন করছে। কমলা বলল, ডাইনি জন্মায় না, তোমরাই বানাও। মিতা কাঁদছিল। আমি খারাপ হতে চাইনি। কমলা বলল, তুই খারাপ না, তুই শাস্তি। কমলা আমার দিকে তাকালো। দুটো রাস্তা। এক, মিতাকে পুরো ডাইনি হতে দে। গ্রাম বাঁচবে, মানুষ মরবে না। কিন্তু সে আর মানুষ থাকবে না। তারপর বলল, দুই, তুই নিজের জীবন দে। চক্র ভাঙবে, ডাইনি শেষ হবে। মিতা চিৎকার করল, না, অয়ন না। আমি মিতার দিকে তাকালাম। এই প্রথম আমি ওর চোখে মানুষটাকে দেখলাম। সিদ্ধান্ত। আমি ধীরে বললাম, যদি আমি মরি, সব শেষ হবে। কমলা মাথা নেড়ে বলল, এই শালবনে, এই চক্রে। হ্যাঁ। আমি মাটিতে হাঁটু গেড়ে বসলাম। মিতা কাঁপতে কাঁপতে আমার হাত ধরল। তুমি গেলে আমি কি থাকব? আমি হালকা হাসলাম। তুমি মানুষই থাকবে। আমি চোখ বন্ধ করলাম। রক্ত নয়, ইচ্ছা। কিন্তু কিছু হল না। চারদিক হঠাৎ নীরব। কমলা থমকে গেল। সে অবাক হয়ে বলল, এটা সম্ভব না। মিতা দাঁড়িয়ে উঠেছে।
ওর চোখ আবার স্বাভাবিক। সে বলল, চুক্তি রক্তে নয়, চুক্তি ভয় দিয়ে হয়। আজ কেউ ভয় পেল না। শালবনের গাছগুলো কেঁপে উঠল। চিৎকার, হাহাকার, এক এক করে ছায়াগুলো মাটিতে মিশে গেল। কমলা শেষবারের মতো বলল, চক্র ভেঙে গেছে। তারপর সে মিলিয়ে গেল। সকাল ভোর, পাখির ডাক, গ্রামটা স্বাভাবিক। কেউ রাহুলের কথা মনে করতে পারছে না, কেউ আগের মৃত্যুর কথা মনে করতে পারছে না। পিন্টু আর সঞ্জয় ধীরে ধীরে সুস্থ হল। মিতা চলে গেল। কোথায় আমি জানি না। শেষ কথা, আজ 12 বছর পেরিয়ে গেছে। আমি শহরে থাকি, কিন্তু মাঝে মাঝে রাতে হাওয়ার সঙ্গে একটা গলা শুনি। ডাইনি শেষ হয়নি, শুধু ঘুমিয়েছে। আর আয়নার সামনে দাঁড়ালে কখনো কখনো দেখি আমার ছায়ার পা একটু উল্টো দিকে বাঁকানো।